আমাদের বুড়ো ঠাকুরদাকে তোমরা চেনো না, অথচ ঠাকুরদা এই পৃথিবীতে লীলা খেলা করেছে যুগ যুগান্তর ধরে। এখনো তিনি মাংসের ভক্ত, মোটা মোটা হাড় চিবোতে পারেন কড়মড় করে। আমাদের এমন বুড়ো ঠাকুরদাকে তোমরা চেনো না। বিমল বললে, চুলোই যাক তোমাদের ঠাকুরদা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তোমার প্রলাপ শুনতে চাই না, পথ ছাড়ো। কালোবাজ হঠাৎ খাপ্পা হয়ে চিৎকার করে উঠল, ওরে কুকুর, ওরে শুয়োর, কি বললি তুই? বিপদে বিমল সর্বদাই মাথা ঠান্ডা রাখত বটে, কিন্তু তার মুখের উপরে তাকে গালাগালি দিয়ে কারোরই রক্ষা পাবার উপায় ছিল না। তখন সে একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলত। কালোবাজ তাকে গালাগালি দিয়ে আরও কী সব বলতে যাচ্ছিল, কিন্তু তার মুখের বাকি কথা মুখেই রইল। বিমলের মুষ্টিযুদ্ধে সুপটু হস্তের প্রচণ্ড এক ঘুষি আচমকা গিয়ে পড়ল ঠিক তার চোয়ালের এবং পর মুহূর্তেই তার বিশাল দেহ হাত পা ছড়িয়ে ভূতল ছাই হল সশব্দে। লাল মানুষের দল বিপুল বিস্ময়ে কোলাহল করে উঠল। আমি ভাবলুম এই ফাঁকে গোলে হরি বলে হঠাৎ বন্দুক ছুঁড়ে চোখে ধুলো দিয়ে সরে পড়ি, কিন্তু কি হুঁশিয়ারি লাল মানুষগুলো! আমরা বন্দুক তুলতে না তুলতেই তারা সবাই চারিদিক থেকেই বাঘের মতন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং চোখের নিমেষে আমাদের বন্দুক দুটো কেড়ে নিল। আমরা বার কয়েক ঘুষি চালিয়ে জনচারেক লোককে কাবু করলুম বটে, কিন্তু তাদের কবল থেকে কিছুতেই ছাড়ান পেলুম না। অনেকগুলো করে বলিষ্ঠ হাত আমাদের দুজনকে যেন অক্টোপাসের মতন বেঁধে ফেলে মাটির উপরে পেরে ফেলল এবং আমাদের প্রত্যেকের মাথার উপরেই স্থির হয়ে রইল বন্দুকের কালো চকচকে নল। ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই, কারণ আমরা খুব সম্প্রতি আমাদের 2000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছি। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার অ্যাডভেঞ্চার কাহিনী সূর্যনগরীর গুপ্তধন, দ্বিতীয় পর্ব। আজকের গল্প পাঠে তমাল, কুন্তল, অনির্বাণ, শুভঙ্কর, তাপস, সুমনা, শুভময় এবং আমি মনোতোষ। সম্পাদনা ও পোস্টার ডিজাইন তমাল। যারা প্রথম পর্ব শোনেননি তাদের জন্য প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আর যারা দ্বিতীয় পর্বই শুনতে চান তাদের জন্য একটি ছোট্ট রিক্যাপ। একটি শান্ত আড্ডায় মিস্টার ফিলিপের মুখে সূর্যনগরীর কথা শুনে অ্যাডভেঞ্চারের গন্ধ পায় বিমল ও কুমার। এর আগেই মিস্টার ফিলিপের সূর্যনগরী যাত্রা বিফলে গিয়েছিল, মারা গিয়েছিলেন তার সমস্ত সঙ্গী সাথী। এই সূর্যনগরী আসলে ইনকাদের পূর্বতন রাজধানী, যেখানে সঞ্চিত রয়েছে বিপুল ধনরত্ন। এই ধনরত্নের খোঁজ বহির্বিশ্বের কারোর কাছেই নেই। যারাই সেই ধনরত্নের খোঁজে গিয়েছে হয় মারা পড়েছে, নয়তো চিরদিনের জন্য নিখোঁজ হয়েছে। এই সূর্যনগরীর গুপ্তধন সঞ্চিত রয়েছে ইকুয়েডরে অবস্থিত অ্যান্ডিস পর্বতমালার অংশ লাঙ্গানাটি পাহাড়ের ভিন্ন ভিন্ন অংশে। আরুয়াকো লাল মানুষরা বছরের বিশেষ একটি সময় যাত্রা করে সূর্যনগরীর উদ্দেশ্যে। অবশ্য বহির্বিশ্বের কাউকেই সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। কেউ গুপ্তধনের সন্ধানে যাত্রা করলে আরুয়াকো লাল মানুষরা তাদের গরিমা রক্ষা করতেই তাদেরকে হত্যা করে। অবশ্য বিমল ও কুমার মিস্টার ফিলিপের অনুরোধে রাজি হয় সূর্যনগরীর গুপ্তধনের সন্ধানে যেতে। এদিকে মিনু নাছরবান্দা যে সেও যাবে বিমল ও কুমারের সঙ্গে। অগত্যা বিনয়বাবুকেও তার মেয়ের নিরাপত্তার জন্যই সঙ্গ দিতে হয় তাদের। বলাই বাহুল্য তাদের সঙ্গ দেয় রামহরি ও বাঘা। লাঙ্গানাটি পাহাড়ের সম্মুখে পৌঁছতেই দেখা মেলে কালোবাজের। এই কালোবাজ আরুয়াকো লাল মানুষদেরই একজন নেতা। কালোবাজকে দেখে যে মিস্টার ফিলিপ ঘাবড়ে গিয়েছেন তা বিমল বেশ বুঝতে পারে। সকলেই পরিষ্কার বুঝতে পারে তাদের উপর নজর রয়েছে এই আরুয়াকো লাল মানুষদের। তারা যে কেবল ভ্রমণের উদ্দেশ্যেই ইকুয়েডরে আসেনি, বরঞ্চ তাদের লক্ষ্য যে সূর্যনগরী,
তা এই লাল মানুষেরা বুঝতে পেরেছে। বিমল ও কুমারকে পথের মধ্যেই রাত্রে তাঁবু ফেলতে হয়। এমনই একদিন তাদের উপর হামলা চালায় সেই আরুয়াকল লাল মানুষরা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা ছত্রভঙ্গ হয়ে যায় অজানা কোনো এক আতঙ্কে। বিমল, কুমার ও বাকিরা দেখতে পায় বিশাল দেহী ভয়ঙ্কর কোনো জীব দল বেঁধে আক্রমণ চালিয়েছে ওই হামলাকারীদের উপর। তারপর প্রভাত এসেছে রূপলি আলো আর পাখির ঝঙ্কার সঙ্গে নিয়ে। গাছের পাতা ঝিলমিল করছে বাতাসের আদর ছোঁয়ায়। দূরে দূরে বরফে মোড়া পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে যেন চকচকে ইস্পাতের পাত দিয়ে গড়া। কোথাও বিভীষিকা বা রহস্যের আভাস নেই। আমরা ঝর্ণার কাছে এসে দাঁড়ালুম। কাল রাতে এইখান থেকেই সেই লাল মানুষদের ও ভীষণ মূর্তিগুলোকে অদৃশ্য হয়ে যেতে দেখেছিলাম। ঝর্ণাটি ঝরে পড়ে বয়ে যাচ্ছে একটি উপত্যকার উপর দিয়ে। ছোট বড় পাথরের উপরে তার স্বচ্ছ সঙ্গীতময় জলের গতি দেখলেই মনে পড়ে নৃত্যশীল কলহাস্য চঞ্চল একটি শিশুকে। ঝর্ণার ধারাটি চওড়ায় 5 হাতের বেশি হবে না। ঝর্ণার পরেই অগভীর বন, একটি পায়ে চলা পথের রেখা তার ভিতরে প্রবেশ করেছে। সেই পথ ধরে আমরা সাবধানে চারিদিকে নজর রেখে ধীরে ধীরে এগিয়ে গেলাম। অরণ্য অগভীর বটে, কিন্তু ছোট নয়। অনেক রকম গাছই রয়েছে এবং এক একটা বড় গাছের উঁচু ডালে বসে রয়েছে সারি সারি ছোট ছোট জাতের এক প্রকার বানর। তারা আমাদের দেখে বিরক্ত হয়ে মুখ ভ্যাংচাতে ও কিচির কিচির ভাষায় গালাগালি দিতে লাগে। কিন্তু বনের ভিতরে মিনিট 5 এগিয়েও সন্দেহজনক কিছুই আবিষ্কার করতে পারলুম না। ফিলিপ বললেন, যাদের খোঁজে আমরা এসেছি তারা বোধহয় এ পথে আসেনি। বিমল হঠাৎ মাটির দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, মিস্টার ফিলিপ, ওটা কি দেখুন তো। পথের উপরে পড়েছিল একখানা ভাঙা লাঠির আধখানা। অন্তত প্রথম দৃষ্টিতে তাছাড়া আর কিছু মনে হল না। ফিলিপ হেঁট হয়ে লাঠি গাছা তুলে নিলেন। তারপর সেটা ভালো করে পরীক্ষা করতে করতেই তার মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, দেখছি এর ভিতরটা ফাঁপা। বিমলবাবু, আমার মনে হচ্ছে এটা একটা ভাঙা ব্লো পাইপ। বিমল দণ্ডটা ফিলিপের হাত থেকে নিয়ে বলল, দেখেই বোঝা যায় এটা হচ্ছে সদ্য ভাঙা, কিন্তু এটা ভাঙলো কেন? ব্লো পাইপ ব্যবহার করে লাল মানুষরা। হয়তো কাল আমাকে বধ করার জন্যেই এই ব্লো পাইপটাকে ব্যবহার করা হয়েছে। আমি বললুম, কিন্তু এটুকু সহজেই আন্দাজ করা যায় যে লাল মানুষরা নিজেদের অস্ত্র নিজেরাই ভেঙে ছুঁড়ে ফেলে দেয়নি। তাহলে বলতে হয় ব্লো পাইপের এ দুর্দশা হয়েছে সেই অমানসিক মূর্তিগুলোর হাতেই, যাদের দেখে কাল আমাদের চক্ষু স্থির হয়ে গিয়েছিল। হঠাৎ পথের আরেক জায়গায় আমার দৃষ্টি আকৃষ্ট হলো। তাড়াতাড়ি বলে উঠলুম, বিমল, বিমল, রক্তের দাগ। বিমল সেইখানে হাঁটু গেড়ে বসে পড়ল। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কুমার, এ খালি রক্তের দাগ নয়, এ হচ্ছে রক্তমাখা পায়ের দাগ। আমিও দাগগুলো ভালো করে পরীক্ষা করার জন্য সাগ্রহে সেইখানেই বসে পড়লুম। হ্যাঁ, পায়ের দাগ বটে, কিন্তু আশ্চর্য পায়ের দাগ। মাটির পটে বিবর্ণ রক্তরেখায় আঁকা রয়েছে পায়ের 5-5টা আঙুলের ও পদতলের চিহ্ন। তা যে কোনো চতুষ্পদ জন্তুর পদচিহ্ন নয় সে বিষয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু তা মানুষের পদচিহ্ন বলেও মনে হয় না। ফিলিপ বললেন, বিচিত্র ব্যাপার। যে পায়ের এই দাগ, তার বুড়ো আঙুলটা নিশ্চয়ই অন্য 4টে আঙুল থেকে অনেক তফাতে রয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে 2 পাশেই বড় বড় গাছের তলায় রয়েছে অনেকগুলো ঝোপঝাড়। প্রত্যেক ঝোপ এত উঁচু যে তার ভিতরে বেশ প্রকাণ্ড জানোয়ার পর্যন্ত লুকিয়ে থাকতে পারে। হঠাৎ আমার সন্দেহ হলো একটা ঝোপের ফাঁকে বিদ্যুতের মতন চমকে উঠেই মিলিয়ে গেল কৌতূহলে প্রদীপ্ত একজোড়া চোখ। ঝোপটাও যেন একবার দুলে উঠল। সচমকে বললুম,
মিস্টার ফিলিপ, দেখেছেন কি? ওই ঝোপের মধ্যে মানুষের চোখ। ফিলিপ এক লাফ মেরে ঝোপের মধ্যে গিয়ে পড়লেন। আধ মিনিট পরে বেরিয়ে এসে বললেন, না না, আপনি ভুল দেখেছেন, ওখানে কেউ নেই। বিমল তখন মাটির উপরে হেঁট হয়ে পড়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে। সে চেঁচিয়ে ডাক দিলে, মিস্টার ফিলিপ, এইদিকে আসুন। আবার কি ব্যাপার? এ দেখুন, এখানে আরও অনেক পায়ের দাগ রয়েছে। দাগগুলোর জন্ম যাদের পায়ের তলায়, তারা ঝোপের ওই পাশ থেকে বেঁকে এই দিকে এসেছে। আমি বললুম, না, এই দাগগুলো তো এক পায়ের নয়, অন্তত পক্ষে 5-6 জোড়া পায়ের ছাপ। কাল আমরাও তো একটিও মূর্তিকে দেখিনি কুমার। দেখো, প্রত্যেক পদচিহ্ন রক্তাক্ত। না হলে এখানে এদের অস্তিত্ব আমরা জানতেই পারতাম না। আমি অভিভূত স্বরে বললুম, এতগুলো রক্ত মাখা পায়ের ছাপ! না জানি বনের ভিতরে কাল রাত্রে কি কুরুক্ষেত্র কাণ্ডই না হয়ে গেছে। মূর্তিগুলো যখন এখানে এসেছিল তখন তাদের পায়ের রক্ত শুকোয়নি, সুতরাং বোঝা যাচ্ছে আমরা ঘটনাস্থলের খুব কাছেই এসে পড়েছি। বিমলের অনুমান মিথ্যে নয়। পায়ের দাগ ধরে আমরা একটা বড় ঝোপের ওপাশে গিয়ে দাঁড়াতেই যে ভয়ঙ্কর দৃশ্য জেগে উঠল চোখের সামনে, তা দেখবার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। রক্ত, সবখানেই রক্ত। কাল এখানে প্রবাহিত হয়েছিল রক্তের ঢেউ। এখন পাথুরে মাটির উপরে তা শুকিয়ে রয়েছে ভীষণ পুরু প্রলেপের মতন। আর তারই উপরে আড়ষ্ট হয়ে এখানে ওখানে পড়ে রয়েছে অন্ততপক্ষে 7টা মানুষের মৃতদেহ। কোনো কোনো দেহ একেবারে তালগোল পাকিয়ে গিয়েছে, যেন কোনো মহা বলবান বিপুল হাতের চাপে এক একটা দেহ মানুষের আকার হারিয়ে পরিণত হয়েছে হাড়গোড় মাখা রক্ত নাগা মাংসপিণ্ডে। কারোর দেহ থেকে মুন্ডু, আবার কারোর দেহ থেকে হাত বা পা কেবল গায়ের জোরে যেন ছিঁড়ে ফেলা হয়েছে। প্রত্যেকটা দেহই লাল মানুষের। ফিলিপ কম্পিত কণ্ঠে বললেন, কোনো দেহেই তো অস্ত্রের দাগ নেই। যারা যারা এদের আক্রমণ করেছিল তারা নিশ্চয়ই অসুরের মতো শক্তিমান। তারা লড়েছে খালি হাতেই, এদের বধ করেছে বিনা অস্ত্রেই, অথচ এরা সকলেই ছিল সশস্ত্র। বিমল খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, কুমার, ভাগ্যিস মিনু আমাদের সঙ্গে আসেনি। এই বিভৎস দৃশ্য সে কিছুতেই সহ্য করতে পারত না। আচম্বিতে প্রায় আমাদের কানের কাছেই গরুম শব্দে একটা বন্দুক গর্জন করে উঠল। বিষম চমকে চোখের নিমেষে ফিরে দাঁড়িয়ে দেখি, হাত 5-6 তফাতে একটা ঝোপের ভিতর থেকে বেরিয়ে এলো এক ঝলক ধোঁয়ার রেখা। সঙ্গে সঙ্গে আমরা 3 জনেই সেই ঝোপটা লক্ষ্য করে বন্দুক তুললাম। যে ঝোপটা ধোঁয়া উদ্গার করলে বন্দুকের লক্ষ্য তার দিকে স্থির করে ঘোড়া টিপি আর কি, এমন সময় হঠাৎ নারী কণ্ঠে চিৎকার শুনলুম, বিমলদা, কুমারদা, ভারে তোমরা ভগ্নী হত্যা করতে চাও নাকি? সঙ্গে সঙ্গে ঝোপ ভেদ করে দাঁড়িয়ে উঠল বন্দুকধারিণী মিনু। আমাদের হাতের বন্দুক হাতেই রইল। সকলেই দারুণ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে পড়লাম। সর্বপ্রথমে কথা বললেন ফিলিপ। 2 পা এগিয়ে জিজ্ঞাসা করলেন, এ কি কাণ্ড, আপনি এখানে? বিপুল কৌতুকে খিলখিল করে হেসে উঠে মিনু নাচতে নাচতে ও লাফাতে লাফাতে আমাদের কাছে এসে দাঁড়ালো এবং তারপরই উচ্ছ্বসিত কণ্ঠে বললে, ওহো, কেমন জব্দ, কেমন মজা, কেমন জব্দ, কেমন মজা। আমি রাগত স্বরে বললুম, তার মানে? বন্দুক ছুড়ে কেমন ভয় দেখিয়েছি। তোমরা হচ্ছ মহা মহাবীর পুরুষ, তুচ্ছ একটা বন্দুকের শব্দেই এত ভয়? ও, তাহলে ঝোপের ভেতরে তুমি লুকিয়েছিলে? তা নয় তো আবার কি, তোমরা ভেবেছিলে আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে আসতে পেরেছ। মোটেই নয় দাদা গো, মোটেই নয়। আমাকে এত কাঁচা মেয়ে পাওনি। তোমরা যে আমাকে ফাঁকি দেবার চেষ্টা করবে সেটা আমি আগেই জানতুম। তাঁবুর পর্দার ফাঁকে আমার একজোড়া চোখ ছিল দস্তুর মতো সজাগ, তাই তো যথাসময় লুকিয়ে তোমাদের পিছু নিতে পেরেছি। তোমার বাবা বাধা দিলেন না? নাক যখন ডাকে মানুষ তখন কারুকেই বাধা দিতে পারে না। বাবা বোধহয় এখনো জাগেননি। বিমল বললে, মেনু, তুমি অত্যন্ত অন্যায় কাজ করেছো। অন্যায় স্বীকার করতে আমি রাজি নই। কেন তোমরা আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছো?
কেন তুমি বললে যে এখানকার রক্তারক্তি কাণ্ড দেখে আমি সহ্য করতে পারতুম না? তাই তো আমার রাগ হলো। আর তোমাদের সহ্য শক্তি পরীক্ষা করবার জন্য তাই তো দিলুম দুম করে বন্দুকটা ছুড়ে। কিন্তু আমরাও যদি বন্দুক ছুটতাম? মৃণু হাত মুখ নেড়ে ছড়া সুরে বলল, আমি নইকো বোকা, নইকো বোকা, নইকো বোকা মেয়ে, মরতে হেথায় আসিনি কো হঠাৎ গুলি খেয়ে। বিমল চটে গিয়ে বলল, থামো। তুমি যে কথায় কথায় ছড়া বাঁধতে পারো তা আমরা জানি, কিন্তু এটা ছড়া বাঁধবার আর মস্করা করবার জায়গা নয়। এ হচ্ছে মৃত্যুর লীলাক্ষেত্র। বিমলকে আরো বেশি চটাবার জন্য মৃণু আরো বেশি করে হাত মুখ নেড়ে বলল, মৃত্যু আমার ভৃত্য দাদা, নিত্য হুকুম মানে, তাই তো গাথি ছড়ার মালা, ভয় ডর নাই প্রাণে। বিমল বোধহয় তাকে ধমক দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময়েই খুব কাছ থেকে ক্রন্দন ঝরে অজ্ঞাত ভাষায় কে চেঁচিয়ে উঠল। আমি চমকে উঠে বললুম, কে কেঁদে কথা বলছে? ফিলিপ বললেন, লাল মানুষের ভাষায় কে বলছে, বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও। বিমল এগোতে এগোতে বলল, শব্দটা আসছে ওই ঝোপটার ভিতর থেকে। ঝোপের মধ্যে ঢুকে দেখি আরেকজন লাল মানুষ সেখানে চিত হয়ে পড়ে আছে। তার মাথায় মুখে সর্বাঙ্গে রক্তের লেখা। দুই চোখ মুদে অত্যন্ত হাঁপাতে হাঁপাতে সে কাতর স্বরে চিৎকার করছে। ফিলিপ তার দেহ স্পর্শ করবা মাত্রই সে শিউরে উঠে চোখ মেলে তাকাল। কি আতঙ্ক মাখা তার সেই চাহনি! কিন্তু আমাদের দেখে সে যেন কতকটা আশ্বস্ত হলো। সকাতরে নিজের ভাষায় কি বললে ঠিক বুঝতে পারল, কিন্তু ফিলিপ এ দেশীয় ভাষা জানতেন, তাই তিনি তার কথার উত্তর দিলেন। পরে শুনেছিলুম তাদের মধ্যে কথাবার্তা হলো এইভাবে। ফিলিপ জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? একটি নাই। তোমার এ দশা কে করেছে? ভীষণ ভয়ে লোকটা কাঁপতে কাঁপতে বলে উঠল, প্রেত মানুষ, প্রেত মানুষ। প্রেত মানুষ? সে আবার কি? তারা পাহাড়ের গুহায় থাকে। জন্ম তাদের রাতের অন্ধকারে। তাদের চোখে আছে আগুন, হাতে আছে দানবের শক্তি, আর বুকে আছে অমানুষী হিংসা। ছায়ার মতো নিঃশব্দে তারা কখনো আসে আর কখনো অদৃশ্য হয়। কেউ জানতে পারে না। কাল রাতে আমরা তাদেরই কবলে পড়েছিলাম। তোমরা কাল এখানে কি করতে এসেছিলে? একটি নায়িক একবার আমাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, ও কথার জবাব আমি দিতে পারবো না। কেন? ইনকার হুকুম। ইনকা? ইনকা মানে তো রাজা। তোমাদের শেষ ইনকা আটাউয়াপ্পা মারা পড়েছেন প্রায় 400 বছর আগে। তারপর আর কোনো ইনকার নাম তো আমি শুনিনি। বিদেশি, বিদেশি, তোমরা আমাদের কথা কতটুকুই বা জানো? আমাদের ইনকার সিংহাসন কোনোদিন খালি হয়নি। আজও ইনকার রাজধানী আছে সূর্যনগরে। তোমাদের ইনকার নাম কি? আমাদের ইনকার নাম মহামহিমময় সিনচিরোক্কা। তিনিও কি কাল তোমাদের সঙ্গে এখানে এসেছিলেন? না, সূর্যনগরের বাইরে তিনি কোনোদিন আসেন না। আমরা এসেছি কালো বাজের সঙ্গে। কিন্তু এখন আমার আর কথা কইবার শক্তি নেই। তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। আমাকে একটু জল দাও। ফিলিপের ঠোঁটে ফুটে উঠল কঠিন হাসি। তিনি বললেন, একটি নায়ক, তুমি যে আমাদের পরম শত্রু সে কথা আমরা জানি। আমাদেরই অনিষ্ট করবার জন্যে কাল তোমরা এখানে এসেছিলে, তাই ভগবান তোমাদেরকে শাস্তি দিয়েছে। আমাদের কাছে জল চাইতে তোমার লজ্জা হচ্ছে না? একটি নায়ক বললে, বেশ বুঝতে পারছি। আমি আর বেশিক্ষণ বাঁচব না। আমার মাথা ফেটে গেছে, বুকে ভীষণ চোট লেগেছে।
হাত আর পাও ভেঙে গেছে। আমি তোমাদের শত্রু হলেও এই শেষ মুহূর্তেও তোমরা কি আমাকে দয়া করবে না? ফিলিপ কোনো জবাব না দিয়ে সেইখানে হাঁটু গেড়ে বসে পড়লেন। তারপর কিছুক্ষণ ধরেই আহত ব্যক্তিকে পরীক্ষা করে বললেন, দেখো একটি নায়িক, আমি হচ্ছি পাশ করা ডাক্তার। আমি যদি তোমার ভার নেই তাহলে তোমাকে প্রাণে বাঁচাতে পারবো বলেই বিশ্বাস করি, কিন্তু তোমার মতো শত্রুকে বাঁচিয়ে আমার লাভ? একটি নায়িক আর্তকণ্ঠে বললে, বিদেশি বিদেশি, আমি প্রতিজ্ঞা করছি, যদি আমার প্রাণ রক্ষা করতে পারো তাহলে তাহলে চিরদিন আমি তোমাদের বন্ধু হয়ে থাকবো। আমার এখন মরতে ইচ্ছে নেই। বাড়িতে বাড়িতে আমার পুরো মা বাবা আছেন, আর আছে আমার ছেলে, মেয়ে আর বউ। আমাকে বাঁচাও বিদেশি, আমি তোমার বন্ধু হব, আমাকে বাঁচাও। এমন করুণ স্বরে সে এই কথাগুলো বলল যে আমার মন দয়ায় ভরে উঠল। কিন্তু ফিলিপ অবিচলিতভাবেই বললেন, আমাদের কাছে তোমার বন্ধুত্বের কোনোই মূল্য নেই। মৃণু বললে, মিস্টার ফিলিপ, আপনি যে এত নিষ্ঠুর তা আমি জানতাম না। তার দিকে মুখ ফিরিয়ে ফিলিপ একটু হাসলেন মাত্র। একটি নায়িক বললে, বিদেশি, যদি বলি আমার বন্ধুত্ব মূল্যবান। কেন? তোমরা সূর্যনগরে যেতে চাও? সেই রকম ইচ্ছেই তো করেছি। কিন্তু তোমরা কি সেখানে যাওয়ার পথ জানো? জানি না, আসল পথের সন্ধান তোমরা জানো না। তোমরা যে পথের খবর রাখো সে পথ ধরে কেউ কোনোদিন সূর্যনগর পর্যন্ত পৌঁছতে পারবে না। কেন? সেই পথের উপর লুকিয়ে পাহারা দেয় হাজার হাজার প্রহরী। এই পথের প্রতীক হয়ে আজ পর্যন্ত কত বিদেশি পরলোকে গিয়ে হাজির হয়েছে, তার হিসাব কেউ রাখে না। কাল যদি প্রেত মানুষেরা এসে না পড়তো তাহলে তোমরাও কেউ প্রাণে বাঁচতে না। তাই নাকি? তারপর? সূর্যনগরে যাবার আরেকটি গুপ্ত পথ আছে। আজ পর্যন্ত কোনো বিদেশি তার খবর পায়নি। সে পথ দুর্গম বটে, কিন্তু কিন্তু আর সব দিক দিয়েই নিরাপদ। তুমি যদি আমার প্রাণ বাঁচাও, আমি তোমার কাছে সেই পথের সন্ধান দিতে পারি। ফিলিপের দুই চোখ উজ্জ্বল হয়ে উঠল। হাসতে হাসতে তিনি বললেন, একটি নায়িক, তোমার প্রস্তাবে আমি রাজি। তাহলে তাহলে আগে আমাকে একটু জল দাও। ফিলিপ বললেন, বিমলবাবু, ঝর্ণা এখান থেকে বেশি দূরে নয়, আপনারা কেউ গিয়ে একটু জল নিয়ে আসুন তো। বেশ, আমি যাচ্ছি। বলেই মৃণু দ্রুত পদে ছুটে চলে গেল। একটি নায়িক বললে, বিদেশি, প্রাণের মায়া, বড় মায়া। আমার এই অবস্থায় তোমরা যদি আমাকে এই বনের ভিতরে ফেলে রেখে যাও তাহলে আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু কিন্তু এমন কুকুরের মতন মরতে আমি পারবো না। তাই প্রাণের মায়ায় আমাকে বিশ্বাসঘাতকতা করতে হবে। ফিলিপ বললেন, তুমি আবার কি বিশ্বাসঘাতকতা করবে? একটি নায়িক উত্তেজিত স্বরে বললে, বিশ্বাসঘাতকতা নয় বিদেশি, তোমরা আমাদের দেশ কেড়ে নিয়েছ, স্বাধীনতা হরণ করেছ, আমাদের করে রেখেছ ভেড়া গরুর মতো। তোমরা আমাদের দেশের শত্রু। তোমাদের কাছে আমাদের দেশ সূর্যনগরের পথের সন্ধান দেওয়া কি বিশ্বাসঘাতকতা নয়? কিন্তু কি করব? উপায় নেই, উপায় নেই। প্রাণের মায়া, বড় মায়া,
তাই প্রাণের মায়ায় আমাকে বিশ্বাসঘাতকতা করতে হবে। হঠাৎ দূর থেকে একটা বন্দুকের গর্জন শোনা গেল। বিমল চমকে উঠে বললে, হ্যাঁ, আবার বন্দুক ছুড়ে কে? মৃণু বোধহয় পাখিদের সঙ্গে যুদ্ধ করছে। তারপরেই শুনলুম মৃণু চিৎকার। বিমল দা, কুমার দা। ফিলিপ লাফিয়ে উঠে বললেন, কি ব্যাপার? একটি নায়িক বিকৃত স্বরে বললে, প্রেত মানুষ, প্রেত মানুষ। আমি ও বিমল প্রাণপণে ঝর্ণার দিকে ছুটে চললুম। বিমল দৌড়তে দৌড়তে বললে, মৃণুকে একলা ছেড়ে দেওয়া একদমই উচিত হয়নি কুমার। খানিক পরেই ঝর্ণার কাছে এসে পড়লুম, কিন্তু সেখানে মৃণু নেই। ঝর্ণার পাশে পড়ে রয়েছে শুধু তার বন্দুকটা। চিৎকার করে ডাকলুম, মৃণু, 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 মৃণু। কিন্তু মৃণুর আর কোনো সারা শব্দই পাওয়া গেল না। উদ্ভ্রান্তের মতন চারিদিকে ছুটোছুটি করতে লাগলুম। পাহাড়ের আনাচে কানাচে, উপত্যকার এখানে ওখানে, বনের ঝোপে ঝোপে, তবু মৃণুর দেখা নেই। বিমল চেঁচিয়ে বললে, মৃণু, তুমি কি আমাদের ভয় দেখাবার জন্য লুকিয়ে আছো? এখন দুষ্টুমি করো না, ছাড়া দাও, বেরিয়ে এসো মৃণু। বিজন বন পাহাড়ের ভিতর থেকে মৃণুর বদলে সাড়া দিল কেবল প্রতিধ্বনি। হতভম্বের মতন দুজনে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এমন সময় পেছনে জাগল হা হা রবে পৈশাচিক অট্টহাসি। সচমুখে ফিরেই দেখলুম কালো বাজের বিপুল মূর্তি। কেবল সে নয়, তার সঙ্গে রয়েছে আরও ৮-১০টা মূর্তি, প্রত্যেকের হাতেই এক একটা বন্দুক। আমরাও চোখের পলক ফেলতে না ফেলতেই বন্দুক তুলল। কালোবাজ কর্কশ কণ্ঠে ইংরেজিতে বলল, না না, আমাদের সঙ্গে লড়বার চেষ্টা করো না, পেছন পেছন দিকে তাকিয়ে দেখো। ইতিমধ্যেই আমাদের পিছন দিকেও আবির্ভূত হয়েছে আর একদল বন্দুকধারী লাল মানুষ। আমাদের সামনে ৮-১০টা বন্দুক, পেছনেও তাই। বাধা দেবার বা পালাবার কোনো উপায় নেই। নিজের বন্দুকের মুখ নামিয়ে নীরবে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। বিমল বললে, কালোবাজ, তোমার উদ্দেশ্য কি? কালোবাজ প্রথমটা জবাব দিলে না, তারপর ধীরে ধীরে বললে, তোমরা কোন দেশের লোক? ভারতবর্ষের। তোমাদের দেখে আমারও সেই সন্দেহই হয়েছিল। শ্বেতাঙ্গরা আজ আমাদের লাল মানুষ বলে ডাকে, কিন্তু আমাদেরও পূর্বপুরুষরা এদেশে এসেছিল এশিয়া থেকেই। আর আর ভারতবর্ষ হচ্ছে এশিয়ার মুকুটমণি। ও দেশের উপরে আমার শ্রদ্ধা আছে। বিমল ব্যঙ্গ ভরা কণ্ঠে বললে, সেই শ্রদ্ধার পরিচয় দেওয়ার জন্যই তোমরা বুঝি দল বেঁধে বন্দুক দিয়ে আমাদের বধ করতে এসেছো? কালোবাজের সুবিশাল দেহ বিপুল ক্রোধে ফুলে যেন আরো বড় হয়ে উঠল, কিন্তু কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে সহজ স্বরেই সে বলল, আমি তোমাকে গোটা কয়েক প্রশ্ন করতে চাই, জবাব দাও। কি প্রশ্ন? ভারতবর্ষ থেকে তোমরা এদেশে এসেছো কেন? আমরা নতুন নতুন দেশ দেখতে ভালোবাসি। কিন্তু তোমাদের সঙ্গে ফিলিপ কেন? মিস্টার ফিলিপ আমাদের বন্ধু। কিন্তু ফিলিপের বন্ধুদের আমরা শত্রু বলে মনে করি। কেন? ফিলিপ সূর্যনগর যেতে চায়। সেটা এমন কিছু অন্যায় নয়। শুনেছি বাইরের কোনো লোক আজ পর্যন্ত সূর্যনগরকে চোখে দেখেনি। এমন একটা অজানা দেশ দেখবার জন্য কার মনে না আগ্রহ জাগে? কালোবাজ অত্যন্ত উত্তেজিতভাবেই নিজের হাতের বর্ষা দণ্ডটা সজোরে মাটির উপরে ঠুকতে ঠুকতে চেঁচিয়ে বলল, আগ্রহ? কিসের আগ্রহ? সূর্যনগর হচ্ছে আমাদের স্বপ্ননগর, আমাদের সাধনার তীর্থভূমি, আমাদের কল্পনার আনন্দলোক। তার মধ্যে বাইরের লোকের পদার্পণ করার কোনো অধিকার নেই। সেখানে যে বিদেশি আসবে তার মৃত্যু যেন নিশ্চিত। আমি জিজ্ঞাসা করলুম, আমাদের সঙ্গে যে মেয়েটি এসেছিল তাকেও কি তোমরা বন্দি করেছ? কালোবাজ হাহা করে হেসে উঠে বলল, হ্যাঁ গো বিদেশি, হ্যাঁ, সেই দেবী এখন সূর্যনগরের পথে যাত্রা করেছেন। বিমল ক্রুদ্ধ চিৎকার করে উঠল। কি? আমি সবিস্ময়ে বললুম, সূর্যনগরের পথে? কালোবাজ বললে, হ্যাঁ,
সূর্যনগরের পবিত্র পথে। বিদেশি, এই দেবী কি সূর্যনগরে যাবার জন্যই তোমাদের সঙ্গে আসেননি? আমরা জবাব দিলুম না। কালোবাজ আমাদের মুখের সামনে হাতির শুঁড়ের মতন গোটা একখানা হাত নেড়ে নেড়ে বলল, জানো বিদেশি, দেবী যে এখানে আসবেন বহুকাল আগেই সূর্যনগরের এক পুরোহিত সেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। মৃত্যুশয্যায় শুয়ে স্বপ্নে তিনি দেখেছিলেন আমাদের পূর্বপুরুষের দেশ থেকে এসেছেন এক সুন্দরী শ্যামলা দেবী, আর সূর্যনগরের তোরণে দাঁড়িয়ে তাকে সাদরে বরণ করে নিচ্ছেন আমাদের ইনকা নিজে। তারপর ইনকার সঙ্গে হলো দেবীর বিবাহ, আর দেবীর বরে সূর্যনগর ফিরে পেল তার সমস্ত হারানো গৌরব। এই দেবীর জন্য আজ 100 বছর ধরে সূর্যনগর অপেক্ষা করে আছে। এতদিন পরে আমরা তার দেখা পেয়েছি। এই আশ্চর্য কথার উত্তরে কি বলবো আমরা তো ভেবেই পেলাম না। কালোবাজ কি পাগল, নাকি সে আমাদের সঙ্গে ঠাট্টা করছে? সে আবার বললে, এতক্ষণে বুঝলাম, দেবীকে এখানে এনে হাজির করার জন্যই ফিলিপ আর তোমাদের প্রয়োজন হয়েছে। বিমল বললে, বেশ তো, সেই প্রয়োজন যখন সিদ্ধ হয়েছে তখন আমাদের বিদায় করে দিলেই হয়। কালোবাজ তার তীক্ষ্ণ অথচ কুতকুতে চোখ দুটো নাচাতে নাচাতে সকৌতুকে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের প্রয়োজন যখন সিদ্ধ হয়েছে তোমাদের মতন আপদকে ধরে রেখে আর কোনো লাভ নেই। বিমল বললে, তাহলে আমাদের পথ ছাড়ো, সরে দাঁড়াও। এত ব্যস্ত হচ্ছ কেন? বুড়ো ঠাকুরদার সঙ্গে একবার দেখা করে যাবে না? আমি বিস্মিত স্বরে বললুম, বুড়ো ঠাকুরদা? সে আবার কে? হো হো হা হা রবে হাসতে হাসতেই কালোবাজ একেবারে যেন ভেঙে পড়ল। তারপর পেটে 2 হাত ধরে চেপে অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, বটে বটে বটে, আমাদের বুড়ো ঠাকুরদাকে তোমরা চেনো না, অথচ ঠাকুরদা এই পৃথিবীতে লীলা খেলা করেছে যুগ যুগান্তর ধরে। ঠাকুরদার বয়স কেউ বলে 100 বছর, কেউ বলে 200 বছর, তবু এখনো দাঁত বাঁধাতে হয়নি। এখনো তিনি মাংসের ভক্ত, মোটা মোটা হাড় চিবোতে পারেন কড়মড় করে। আমাদের এমন বুড়ো ঠাকুরদাকে তোমরা চেনো না? বিমল বললে, চুলোই যাক তোমাদের ঠাকুরদা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তোমার প্রলাপ শুনতে চাই না, পথ ছাড়ো। কালোবাজ হঠাৎ খাপ্পা হয়ে চিৎকার করে উঠল, ওরে কুকুর, ওরে শুয়োর, কি বললি তুই? বিপদে বিমল সর্বদাই মাথা ঠান্ডা রাখত বটে, কিন্তু তার মুখের উপরে তাকে গালাগালি দিয়ে কারোরই রক্ষা পাবার উপায় ছিল না। তখন সে একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলত। কালোবাজ তাকে গালাগালি দিয়ে আরও কী সব বলতে যাচ্ছিল, কিন্তু তার মুখের বাকি কথা মুখেই রইল। বিমলের মুষ্টিযুদ্ধে সুপটু হস্তের প্রচণ্ড এক ঘুষি আচমকা গিয়ে পড়ল ঠিক তার চোয়ালের উপর, এবং পর মুহূর্তেই তার বিশাল দেহ হাত পা ছড়িয়ে ভূতল ছাই হল সশব্দে। লাল মানুষের দল বিপুল বিস্ময়ে কোলাহল করে উঠল। আমি ভাবলুম এই ফাঁকে গোলে হরি বলে হঠাৎ বন্দুক ছুঁড়ে চোখে ধুলো দিয়ে সরে পড়ি, কিন্তু কি হুঁশিয়ার এই লাল মানুষগুলো! আমরা বন্দুক তুলতে না তুলতেই তারা সবাই চারিদিক থেকেই বাঘের মতন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং চোখের নিমেষে আমাদের বন্দুক দুটো কেড়ে নিল। আমরা বার কয়েক ঘুষি চালিয়ে জনচারেক লোককে কাবু করলুম বটে, কিন্তু তাদের কবল থেকে কিছুতেই ছাড়ান পেলুম না। অনেকগুলো করে বলিষ্ঠ হাত আমাদের দুজনকে যেন অক্টোপাসের মতন বেঁধে ফেলে মাটির উপরে পেরে ফেলল, এবং আমাদের প্রত্যেকের মাথার উপরেই স্থির হয়ে রইল বন্দুকের কালো চকচকে নল। এরা ইচ্ছা করলেই আমাদের বধ করতে পারত, কিন্তু কালোবাজের হুকুম পায়নি বলেই বোধহয় আমাদের উপরে এরা গুলি বৃষ্টি করল না। এদিকে বিমলের বজ্রমুষ্টির প্রভাব কতকটা সামলে নিয়েই কালোবাজ প্রথমে ধীরে ধীরে উঠে খানিকক্ষণ 2 পা জড়িয়ে চুপ করে বসে রইল। বোধহয় এতগুলো লাল মানুষদের সামনে এমনভাবে অপদস্থ হয়ে মুখ তুলে কথা কইতেই তার লজ্জা করছিল, কিন্তু তার এই ভাব বেশিক্ষণ স্থায়ী হল না। আচম্বিতে এক হুঙ্কার দিয়ে সে দাঁড়িয়ে উঠল এবং তারপর রাগে কাঁপতে কাঁপতেই ভয়ানক চিৎকার করে বলে উঠল, ওরে কুকুর, ওরে শিয়াল,
এবার তোদের কি দশা করি দেখ। বিমল বলল, ওরে বদরমুখ কলবাজ, এই লোকগুলোকে এখান থেকে সরিয়ে দিয়ে আমাকে আর একবার গালাগাল দিয়ে দেখ, মজা দেখাবো। কালোবাজ গর্জন করে বলল, কি বললি? বাদর মুখ? আচ্ছা আচ্ছা, দেখ তবে। এতক্ষণ সে আমাদের সঙ্গে ইংরেজিতে কথা বলছিল, এইবার নিজের ভাষায় সঙ্গীতে ডেকে সে যে কি হুকুম দিল তার কিছুই বুঝতে পারলুম না। কিন্তু লাল মানুষটা তার কথা শুনছিল না। তারা কালোবাজের পিছনকার বনের দিকে আড়ষ্টভাবে ভীত চোখে তাকিয়েছিল। তাদের দৃষ্টি অনুসরণ করেই আমিও মুখ ফিরিয়ে চেয়ে দেখলুম। যা দেখলুম সেই অবস্থাতেও আমার সর্বাঙ্গ শিউরে উঠল। বনের তলায় একটা বড় ঝোপ, সূর্যের কিরণও সেখানকার অন্ধকারকে দূর করতে পারেনি, কতকটা উজ্জ্বল করেছে মাত্র। সেই তরল অন্ধকার বা অস্পষ্ট আলোর মধ্যে জেগে উঠেছে ভয়ঙ্কর দেখতে একখানা কালো কুচকুচে মুখ। হয়তো সেখানা মানুষের মুখ, হয়তো সেখানা মানুষের মুখ নয়। সেই মস্ত কালো মুখখানা আবছায়ার সঙ্গে এমনভাবে মিশিয়ে আছে যে স্পষ্ট করে কিছুই বোঝবার জো নেই, কিন্তু তার দুই চোখে জ্বলছে দুটো আগুনের শিখা। আমাদের সকলকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে কালোবাজও ফিরে তাকালো সেই ঝোপের দিকে। তারপরেই বিকট আর্তনাদ করে মারল সুদীর্ঘ এক লাফ। ঠিক সেই সময়েই বনের ভেতর থেকে ভেসে এলো পরপর একাধিক বন্দুকের আওয়াজ। ঝোপের ভিতরে চোখের আলো দপ করে নিভে গেল। সেই বিভৎস মুখখানাও মিলিয়ে গেল ছায়ার পটে ছায়াছবির মতন। কালোবাজ কিন্তু ঝোপের দিকে আর ফিরেও তাকালো না। স্বদেশী ভাষায় এক নিঃশ্বাসে কি হুকুম দিয়ে পাগলের মতন একদিকে ছুটে চলল। অন্যান্য লাল মানুষদেরও দেখে মনে হলো সেখান থেকে পালাতে পারলেই যেন তারা বাঁচে, কিন্তু পালাবার সময়ও তারা আমাদের দেহ দুটোকে শূন্যে তুলে প্রাণপণে চেপে জড়িয়ে ধরে নিয়ে যেতে ভুলল না। আমরা মুক্তির চেষ্টায় ছটফট করতেই এমন লাঠি ও বন্দুকের খোঁচা খেলুম যে মানে চুপচাপ থাকায় শ্রেয় বলে মনে করলুম। কালোবাজ ও তার সঙ্গীরা ছুটতে ছুটতে উৎকণ্ঠিতভাবেই বারবার পিছনে ফিরে তাকাতে লাগল, যেন তারা প্রতি মুহূর্তেই সন্দেহ করছে এখনই কোনো মূর্তিমান বিভীষিকা আত্মপ্রকাশ করতে পারে ঠিক এইখানে। এত বিপদের মধ্যেও ভেবে পারলুম না এরা এতগুলো জোয়ান লোক কার ভয়ে পালিয়ে যাচ্ছে। এদের পিছনে পিছনে কে তেড়ে আসতে পারে? অন্ধকার ঝোপে আমরা কার মুখই বা দেখলুম? তাকে কি এরা প্রেত মানুষ বলে ডাকে? কাল রাতে ওই রকম প্রেত মানুষের দলে কি এদের আক্রমণ করেছিল? উঁচু নিচু পাথরের পথ ভেঙে লাল মানুষটা ছুটে চলেছে তো ছুটে চলেছেই। তাদের হাতের চাপে আমাদের দম বন্ধ হবার উপক্রম। হঠাৎ কালোবাজ কি হুকুম দিলে, সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে পড়ল। কালোবাজ ইংরেজিতে বলল, এই তো আমরা বুড়ো ঠাকুরদার বাসার কাছে চলে এসেছি। বনের ভিতরে একাধিক বন্দুকের গর্জন জেগে উঠল। কালোবাজ নিজের ভাষায় তাড়াতাড়ি কি বললে। লাল মানুষটা আমাদের নিয়ে দ্রুত পদে এগিয়ে গেল একদিকে, এবং তারপরেই আমরা কিছু দেখবার আগেই তারা হঠাৎ আমাদের সজোরে ছুঁড়ে ফেলে দিলে। সঙ্গে সঙ্গে শুনলুম কালোবাজের পৈশাচিক অট্টহাসি। শূন্যপথে আমাদের দেহ বুঁবো করে নিচের দিকে নামতে লাগলো। প্রথম মুহূর্তে ভাবলুম দুরাত্মারা বোধহয় আমাদের হত্যা করবার জন্যই পাহাড়ের উপর থেকে নিচের খাদে ফেলে দিল, কিন্তু পর মুহূর্তেই আমাদের চোখ অন্ধকারে ঝাপসা হয়ে যেতেই বুঝলুম আমরা নেমে যাচ্ছি পাহাড়ের কোনো গভীর গহ্বরের মধ্যে। তারপরেই চারিদিকে কনকনে ঠান্ডা জলে স্পর্শ পেলুম, এবং সঙ্গে সঙ্গেই জল কেটে তলিয়ে যেতে লাগলুম পাতালের দিকে। জলের ভিতরে হাত পায়ের চাপ দিতেই হুশ করে আবার ভেসে উঠলুম। চারদিকে সমাধির মতন স্তব্ধ পায়ে অন্ধকারে থই থই করছে মৃত্যুর মতন শীতল কালো জল। মাথা তুলে দেখলাম প্রায় 70-80 ফুট উপরে গহ্বরের ছিদ্রপথে দেখা যাচ্ছে নীলাম্বরে সূর্যকর লেখা। পাহাড়ের গায়ে স্বাভাবিকভাবেই এক গহ্বরের উৎপত্তি, কিংবা মানুষের হাতেই এর সৃষ্টি, সেটা বুঝতে পারলুম না ঠিক। কিন্তু এর চারিদিকে দেয়াল যেমন খাড়া তেমনই তেলতেলে। এর কোনো দিক দিয়েই উপরে উঠবার উপায় নেই।
এই অদ্ভুত গিরিগহ্বরটা প্রায় ছোটোখাটো একটা পুকুরেরই মতন। বিমল ছাতার দিয়ে আমার পাশে এলো, তারপর চুপি চুপি ডাকলে, কুমার। কি বিমল? তুমি ওদের বুড়ো ঠাকুরদাকে দেখেছো? না, দেখতে ইচ্ছেও নেই। কিন্তু তাকে দেখতে তুমি বাধ্য। তার মানে? ওই কোণে চেয়ে দেখো। সে একদিকে অঙ্গুলি নির্দেশ করল। দেখলুম অন্ধকারের কালিমা মাখা বিরাট ও সুদীর্ঘ একটা দেহ আমাদের দিকে নিষ্পলক নেত্রে তাকিয়ে রয়েছে, অত্যন্ত ক্ষুধিত ও নির্মম দুটো অগ্নিময় দৃষ্টি নিয়ে। আজও সেই ভয়াবহ দৃশ্যের কথা মনে করলেই আমার সর্বাঙ্গ শিউরে ওঠে। অতি গভীর, প্রায় পুকুরের মতন শৈলগহ্বর। এত নিচে জলের উপরে আমরা অসহায়ভাবে ভাসছি যে রৌদ্রোজ্জ্বল পৃথিবীর আলো আমাদের কাছে এসে পৌঁছতে পারছে না। সেখানে দিনের বেলাতেও বিরাজ করে সন্ধ্যার মলিন ছায়া, এবং সেখান থেকে মুখ তুললেই আমরা দেখতে পাচ্ছি গুহা মুখে ফ্রেমে আটা সমুজ্জ্বল নীল আকাশের ছবি। কিন্তু সে যেন নাগালের বাইরে অন্য কোনো স্বপ্ন জগতের আকাশ। এবং মুখ নামালেই দেখতে পাচ্ছি গুহার এক ঘুটঘুটে কালো কোণে জেগে উঠেছে যেন কোনো দুঃস্বপ্ন জগৎবাসীর বর্ণনাতীত বিভীষিকা। সেই জ্বরের মতন স্থির ও পাথরের মতন মৌন দীপ্তচক্ষু জীবটা যে কোন জাতীয়, প্রথমে তা আন্দাজ করতে পারলুম না। কিন্তু দৈর্ঘ্যে তার আকার যে 16-17 ফুটের কম নয়, এটুকু বেশ বুঝতে পারলুম। বিমল আবার ফিসফিস করে বলল, কুমার, ওই হচ্ছে কালো বাজের বুড়ো ঠাকুরদা। ভালো করেছে দেখো, ও হচ্ছে একটা প্রাচীন কুমির। কুমির? হ্যাঁ, কুমিরই বটে। ঘুমন্ত অথচ ক্ষুধিত ও জ্বলন্ত চোখে স্থির দৃষ্টিতে সে তাকিয়ে রইল, কিন্তু আমাদের আক্রমণ করার জন্য কিছুমাত্র ব্যস্ততা প্রকাশ করল না। এত উঁচু পাহাড়ের গর্তে নিশ্চয়ই কুমির থাকে না। লাল মানুষেরাই ওকে এখানে এনে রেখেছে। পুরো ঠাকুরদার পেট ভরাবার জন্য নিশ্চয়ই আমাদের মতো আরও অনেক অভাগা মানুষকে ওরাই গর্তের মধ্যে ফেলে দিয়েছে। আমি ভয়ার্ত স্বরে বললুম, বিমল, গর্তের চারদিকে যে খাড়া পাথরের দেয়াল, আমাদের মুক্তি পাওয়ার যে কোনো উপায় নেই। বিমল আমার কথার জবাব না দিয়ে বলল, কুমিরটা এখনো আমাদের আক্রমণ করছে না কেন বুঝেছ? সে জানে তাড়াতাড়ি করবার কোনো দরকার নেই। এখান থেকে আমাদের পালাবার সব পথই বন্ধ। সে যখন খুশি ধীরে সুস্থে এগিয়ে এসে গপ করে আমাদের গিলে খেয়ে ফেলতে পারবে। কুমার, বার করো, তোমার রিভলভার বার করো। লাল মানুষটা আমাদের তাড়াতাড়ি স্বর্গে পাঠাবার জন্য ব্যস্ত হয়ে রিভলভার কেড়ে নেবার সময় পায়নি, এই খেয়াল আমারও ছিল। কিন্তু এই বিরাট কুমিরের বিরুদ্ধে তুচ্ছ দুটো রিভলভারের কোনো মূল্যই নেই। তাই আমি বিস্মিত কণ্ঠে বললুম, বিমল, তুমি রিভলভার নিয়ে কি করতে চাও বিমল? কুমার, আমাদের দুজনেরই হাতে টিপ অব্যর্থ। কুমিরটা বেশি দূরে নেই আর এখনো স্থির হয়েই আছে। আমরা চেষ্টা করলে একসঙ্গে গুলি ছুঁড়ে ওর চোখ দুটো কানা করে দিতে পারি। তারপরে অন্ধ কুমিরকে ফাঁকি দেওয়া খুব একটা কঠিন নাও হতে পারে। বিমলের কথায় যদিও বিশেষ আশ্বস্ত হলুম না, তবু রিভলভার বার করলুম। বিমলও রিভলভার বার করে বলল, সাঁতার কাটতে কাটতে লক্ষ্য স্থির করা সহজ নয় বটে, তবু মনে রেখো কুমার, প্রথম চেষ্টাতেই আমাদের লক্ষ্যভেদ করতেই হবে। কারণ আমাদের জীবন নির্ভর করছে এই প্রথম গুলি দুটোর উপরেই। তুমি দৃষ্টি রেখো কুমিরটার বাঁ চোখের দিকে, ডান চোখের ভার আমার। আমি 3 পর্যন্ত গুনলেই গুলি ছুঁড়বে। কুমিরটা তখনও স্থির জলে মরার মতো নিশ্চেষ্ট হয়ে ভাসছিল। আমাদের রিভলভার তুলতে দেখেও তার ঘুমন্ত চোখ দুটোর অগ্নিময় দৃষ্টি অধিকতর উজ্জ্বল হয়ে উঠল না। বিমল গুনলে 1, 2, 3।
ঠিক একসঙ্গেই আমাদের রিভলভার দুটো গর্জন করে উঠল। সেই বদ্ধ ও স্তব্ধ পাতালের মধ্যে রিভলভারের আওয়াজকে মনে হলো কামানের ভৈরব হুঙ্কারের মতন। পর মুহূর্তে কুমিরটা যেন বিদ্যুৎ বিদ্ধের মতন একদিকে ছিটকে গিয়ে প্রকাণ্ড লাঙুল তুলে জলের উপরে করল প্রচণ্ড এক আঘাত। এবং সঙ্গে সঙ্গেই গহ্বরের সমস্ত জল উতলে উঠে ফেনিল তরঙ্গ সৃষ্টি করে যেন টকবক করে ফুটতে লাগলো। তার লাঙ্গুলের বাইরে থাকবার জন্য আমরা একেবারে দেয়ালের সঙ্গেই গা মিশিয়ে রইল। আরও বার দুয়েক ল্যাজ আঁচড়েই কুমিরটা হঠাৎ জলের তলায় ডুব মারল। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখে নিয়েছিলাম যে তার দুই চক্ষু দিয়েই হু হু করে রক্তধারা বেরোচ্ছে। তারপর আমাদের চোখের আড়ালে জলের তলায় যে বিষম তোলপাড় শুরু হলো, বর্ণনা করে তা বোঝানো সম্ভব নয়। আমি বললাম, বিমল, কুমিরটা হয়তো এখন চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু এই ছোট জায়গায় সে যদি আবার ওপরে উঠে এসে ছটফট করতে থাকে, তাহলে তার ল্যাজ বা দেহের আঘাতেই আমাদের হাড়গোড়গুলো চূর্ণ হয়ে যাবে। কুমিরের কবল থেকে নিস্তার পেলেও আমাদের আর রক্ষে নেই কুমার। সাঁতার কেটে জলে ভেসে মানুষ কতদিন বাঁচতে পারে? এমন সময়ে গহ্বরের উপর থেকে বন্দুকের আওয়াজ শোনা গেল। আমি বললুম, বিমল, বন্দুকের এই শব্দ অনেকক্ষণ থেকে শোনা যাচ্ছে। ফিলিপ বা অন্য কেউ পাহাড়ে পাহাড়ে বন্দুক ছুড়ে সংকেত করে আমাদের খুঁজে বেড়াচ্ছে না তো? খুব সম্ভব তাই, কিন্তু আমাদের উত্তর দেবার শক্তি নেই। এই গভীর গর্তের ভিতরে রিভলভারের আওয়াজ যতই ভীষণ বলে মনে হোক, বাইরে দূর থেকে তা শোনাই যাবে না। কুমার, সাবধান! বিমল চিৎকার করে উঠতেই চমকে পিছন ফিরে দেখি আমার কাছ থেকে হাত পাঁচ ছয় তফাতেই কুমিরটা আবার ভেসে উঠেছে। রক্ত প্রলেপের তলায় অদৃশ্য হয়ে গেছে তার প্রজ্বলিত নিষ্ঠুর চোখ দুটো। প্রাণপণে সাঁতার কেটে আমি দূরে সরে এলাম। কুমিরটা জলের উপরে একবার ল্যাজ আঁচড়েই আবার ডুব দিয়ে নিচে নেমে গেল। হঠাৎ উপরে খুব কাছেই শোনা গেল কুকুরের ঘন ঘন চিৎকার। আমিও বিমল তৎক্ষণাৎ সেই চিৎকার চিনতে পারলুম। দুজনে একসঙ্গেই বিপুল আনন্দে বারবার চেঁচাতে লাগলুম, বাঘা, 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 বাঘা। কয়েক সেকেন্ড পরেই গহ্বরের উপরে দেখা গেল মহা উত্তেজিত বাঘাকে। চিৎকার করতে করতেই সে একবার গর্তের ধারে হুমড়ি খেয়ে পড়ে মুখ বাড়িয়ে আমাদের দিকে তাকিয়ে রাখে, তারপর আবার কোথায় অদৃশ্য হয়ে যায়, তারপর আবার ফিরে এসে গর্তের মুখে লাফালাফি করে। তারপরেই শুনলুম মানুষের কণ্ঠস্বর এবং গর্তের উপরে পরপর দেখলুম বিনয়বাবু, ফিলিপ ও রামহরির মুখ। বিমল উচ্চকণ্ঠে বলল, বিনয়বাবু, বিনয়বাবু, রামহরি, দড়ি, এক গাছের দড়ি, লম্বা দড়ি ফেলে দাও। সেই ভয়ঙ্কর মৃত্যু গহ্বর ছেড়ে উপরে উঠে বাইরের উজ্জ্বল আলোকে ও স্নিগ্ধ বাতাসে বিশ্রাম করতে করতেই বিমল বললে, মিস্টার ফিলিপ, আমরা যে আহত লাল মানুষটাকে বনের ভিতরে পেয়েছি, সে এখন কোথায়? আপনি একটি নায়িকের কথা জিজ্ঞেস করছেন? বিনয়বাবু যে কুলিদের সঙ্গে নিয়ে এসেছিলেন তারাই বোধহয় এতক্ষণে তাকে তাঁবুর ভেতরে নিয়ে গিয়েছে। তাহলে শীঘ্রই তাঁবুর দিকে ছুটে চলুন। ওই একটি নায়িকই এখন আমাদের একমাত্র ভরসা। কারণ মৃণু যেখানে গেছে সেই সূর্যনগরে যাওয়ার গুপ্তপথের সন্ধান সে ছাড়া আর কেউ জানে না। আমরা সবাই তাঁবুর দিকে ফিরে চললুম এবং পথে যেতে যেতেই বিনয়বাবুর কাছে সমস্ত ঘটনা খুলে বললুম। বিনয়বাবু এবারে সত্যি সত্যি কেঁদে ফেললেন। শাস্ত্রু নেত্রে ভারাক্রান্ত কণ্ঠে বললেন, মৃণু হবে সূর্যনগরীর ইনকার রানী? তাহলে তাহলে আর কি তাকে ফিরে পাবো? হা ভগবান! বিমল তাকে সান্ত্বনা দিয়ে বলল, কিছু ভাববেন না বিনয়বাবু, আমি প্রতিজ্ঞা করছি মৃণু যেখানেই থাক তাকে আবার উদ্ধার করে আপনার কাছে ফিরিয়ে আনব। তাঁবুতে এসে দেখি একটি নায়িক শয্যায় শুয়ে যন্ত্রণায় আর্তনাদ করছে।
আমাদের দেখে ক্ষীণ কণ্ঠে বলল, বিদেশি বিদেশি আমি আমি মনে হয় আর বাঁচব না। ফিলিপ বললেন, তোমার কোনো ভয় নেই। আমার চিকিৎসায় তুমি 2 সপ্তাহের মধ্যে হেঁটে বেড়াতে পারো। আমি পরীক্ষা করে দেখেছি, রক্তপাতের জন্য তুমি দুর্বল হয়ে পড়েছো বটে, কিন্তু তোমার আঘাত গুরুতর নয়। ইকটিনাইক কৃতজ্ঞ স্বরে বলল, আমি যদি বাঁচি তাহলে নিশ্চয়ই তোমাদেরকে সূর্যনগরে নিয়ে যাব। কিন্তু ইকটিনাইক, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমাদের সঙ্গে যে মেয়েটি এসেছিল, কালোবাজ, তাকে কেন ধরে নিয়ে গেল? সেই মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্যই আমরা এদিকে এসেছিলাম। আমাদের রানী হবেন তিনি। সূর্য মন্দিরের প্রধান পুরোহিত বলেছেন আসছে মাসের প্রথম পূর্ণিমার পর প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমাদের ইনকার সঙ্গে তার বিবাহ হবে। আসছে মাসের পূর্ণিমা? তার তখন অনেক দেরি। ইতিমধ্যে মেয়েটির ওপর কোনো নির্যাতন হবে না তো? ইকটিনাইক উত্তেজিত কণ্ঠে বলল, সূর্যনগরের মহিষীর উপর নির্যাতন করবে এত বড় বুকের পাঠা আছে কার? জানো বিদেশি, কতকাল কালান্তর ধরে সূর্যনগর অপেক্ষা করে আছে এই সুলক্ষণা কন্যাটিকে লাভ করার জন্যে। এতদিন পরে তিনি আমাদের দেখা দিয়ে ধন্য করেছেন। কে তাকে অপমান করতে সাহস করবে? ইকটিনাইকের কথা শুনে আমরা কতকটা নিশ্চিন্ত হলুম। তারপর থেকেই ফিলিপ পরম যত্নে ইকটিনাইকের পরিচর্যায় নিযুক্ত হলেন এবং তার চমৎকার চিকিৎসার গুণে রোগী দিনে দিনে সুস্থ ও সবল হয়ে উঠতে লাগল। কিন্তু বিনয়বাবুর আর শান্তি নেই, সর্বদাই হাহুতাশ ও ছটফট করেন। আমরা তাকে ধৈর্য ধরতে বলি, কিন্তু বাপের প্রাণ কিছুতেই ধৈর্য মানতে চায় না। ওদিকে দিনের আলো নিভিয়ে দিয়ে রাত্রির অন্ধকার জাগলেই তাঁবুর ভিতরে বাঘা হয়ে ওঠে বিষম অশান্ত। বারংবার কান পেতে কি শোনে এবং দারুণ ক্রোধে চিৎকার করতে থাকে। সেই চিৎকারে ইকটিনাইকের ঘুম ভেঙে যায় এবং সেও ধর্মর করে বিছানার উপর উঠে বসেই সভয়ে বলে, প্রেত মানুষ, প্রেত মানুষ, আমি প্রেত মানুষের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। আমরাও শুনতে পাই বাইরে কারা যেন ভারী ভারী পায়ের চাপে পাহাড়ের পাথর বুক কাঁপিয়ে মত্ত হস্তির মতন চলাফেরা করছে। বন্দুক নিয়ে তাঁবুর দরজার কাছে উকি মারি, কিন্তু রাত্রির আধার ঘোমটা ভেদ করে কাউকেই দেখতে পাই না। কোনো কোনো দিন আন্দাজে 2-1বার বন্দুকও ছুড়ি, সঙ্গে সঙ্গেই সেই পায়ের শব্দ থেমে যায়। শব্দ থেমে যায় বটে, কিন্তু তবু মনে হয় শত শত সতর্ক ও অমানসিক দৃষ্টি আড়াল থেকে আমাদের উপর সজাগ পাহারা দিচ্ছে। আমরা চলেছি সূর্যনগরীর পথে, কিন্তু এ কি পথ! কখনো এমন জঙ্গলের ভিতরে গিয়ে পড়ি যে মনে হয় সূর্যহীন চিররাত্রির যাত্রী আমরা। অনন্ত অন্ধকারের গর্ভ ভেদ করে আর বুঝি বাইরে বেরিয়ে আসতে পারবো না। কখনো ঢালু পাহাড়ের শিলাকণ্টকিত গা দিয়ে বলের মতন প্রায় গড়াতে গড়াতেই নিচের দিকে নামতে থাকি অসহায়ের মতন। কখনো 2 হাতে বন্য লতাপাতা চেপে ধরে মাথার উপরে জলপ্রপাতের প্রবল ধারা ও পিচ্ছিল পাষাণ পথে পদে পদে মৃত্যু ভয় নিয়ে পাহাড়ের খাড়া প্রাচীর বেয়ে উপরে উঠতে থাকি অতি কষ্টে, অতি সাবধানে। এতক্ষণ আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার অ্যাডভেঞ্চার কাহিনী সূর্যনগরীর গুপ্তধন। আজকের গল্প পাঠে ছিল তমাল, কুন্তল, অনির্বাণ, শুভঙ্কর, তাপস, সুমনা, শুভময় এবং আমি মনোতোষ। সম্পাদনা ও পোস্টার ডিজাইন তমাল। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.